নমস্কার। আমরা আবার আজকে চলে এসেছি আমাদের দ্বিতীয় পর্ব নিয়ে। আমরা বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করছিলাম। আমাদের প্রথম যে ক্লাস হয়েছে সেটা ছিল স্বরধ্বনি এবং সে সম্পর্কিত আলোচনা। আজকে আমরা যে ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি বা বর্ণ, আমরা লিখে রেখেছি উপরে, সে সংক্রান্ত আলোচনা। তো আমাদের ইতিমধ্যে পরিচিতি হয়ে গেছে বন্ধুদের সঙ্গে। আমরা আজকে অনেকটাই খোলামেলা আলোচনা করব যে আগামীতে কিভাবে পথ চলবো, এবং আমাদের যে বাংলা সিলেবাস ব্যাকরণের একটা অনেকটাই বড় সিলেবাস, তো সেটা কিভাবে আমরা আগিয়ে নিয়ে যেতে পারবো। আশা করছি আপনারা মোটামুটি একটা ধারণা তৈরি হচ্ছে, প্রত্যেকেই আপনারা জানেন বিষয়গুলো, শুধু একটু করে আমাদের স্মরণ করিয়ে দেওয়া। তো যাই হোক, আজকে আমরা ব্যঞ্জন ধ্বনি নিয়ে চলে এসেছি আলোচনা করার জন্য। আমরা উপস্থিত হয়েছি। আমরা জানি যে ক থেকে এই চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত, চন্দ্রবিন্দু পর্যন্ত হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। মোট ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 40টা। ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 40টা। তো তার আগে বলে নিই, যেমন স্বরধ্বনি বা স্বরবর্ণ কাকে বলে আমরা বলেছিলাম যে ধ্বনিগুলো উচ্চারণের সময় বাকযন্ত্রের কোথাও শ্বাসবায়ু বাধাপ্রাপ্ত হয় না, সেজন্য তাকে আমরা বলেছিলাম স্বরধ্বনি। তেমনি ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে যে ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের শ্বাসবায়ু বাকযন্ত্রের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হয়। তো ব্যঞ্জন বর্ণ আমরা দেখছি যে মোট 40টা। ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 40টি, কিন্তু ব্যঞ্জন ধ্বনি 40টা নেই। ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কটি? ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 30টি। কেন? তার কারণ হচ্ছে যে একই ধ্বনি উচ্চারণে একাধিক বর্ণরূপ রয়েছে। আমরা উচ্চারণ করি তো তার একাধিক বর্ণরূপ রয়েছে। যেমন আমি বলছি, এই যে উমা, উমা অনুস্বার একই উচ্চারণ। আবার এই বর্গীয় জ, আবার অন্তস্থ জ একই উচ্চারণ। অর্থাৎ একাধিক বর্ণ রয়েছে, কিন্তু তাদের ধ্বনিগত উচ্চারণে মিল থাকার জন্য সেগুলো আমরা বাদ দিয়েছি। যেমন দন্তন্য, মূর্ধন্য উচ্চারণগত পার্থক্য আছে বটে, কিন্তু সেটা খুব সূক্ষ্মভাবে। আমরা যখন চলিত বাংলায় উচ্চারণ করি সেখানে উচ্চারণ পার্থক্য আমরা করি না। তেমনি এই যে 3টে স আছে, তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স, এইগুলো দেখা যাচ্ছে যে আমরা যখন কথা বলি তখন একটা স্বই উচ্চারণ করি। এভাবে আমরা দেখছি যে ব্যঞ্জন বর্ণের সংখ্যা 40টা থাকলেও ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কিন্তু 30টি। কোনো কোনো ভাষাতত্ত্ববিদ 28টির কথাও বলেন। এই যে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ, এর মধ্যে ক থেকে ম পর্যন্ত এই 25টা ব্যঞ্জন বর্ণকে বা ব্যঞ্জন ধ্বনিকে আমরা বলবো স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ, স্পর্শ বর্ণগুলো কি? ক থেকে ম পর্যন্ত। কেন না, এই ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের সময় শ্বাসবায়ু বাকযন্ত্রের কোথাও না কোথাও স্পর্শ পায়। কণ্ঠে, তালুতে, মূর্ধাতে, দন্তে, ওষ্ঠে, সেজন্য স্পর্শ করে উচ্চারিত হয় বলে এই ক থেকে ম পর্যন্ত এই ব্যঞ্জন ধ্বনিগুলোকে আমরা বলবো কি? স্পর্শ বর্ণ।
এবার এদের উচ্চারণ স্থান অনুযায়ী এই ব্যঞ্জন ধ্বনিগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। উচ্চারণ স্থান মানে ওই যে বললাম যে কোথায় স্পর্শ করছে বাকযন্ত্রের, কোন স্থানে স্পর্শ করছে, স্পর্শ করে উচ্চারিত হচ্ছে, সেই অনুযায়ী এদেরকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন ক খ গ ঘ যখন উচ্চারণ করছি তখন শ্বাসবায়ু যেন কণ্ঠ থেকে বেরিয়ে আসছে, কণ্ঠকে স্পর্শ করে, সেজন্য এই ক খ গ ঘ একে আমরা বলছি কণ্ঠ ব্যঞ্জন। তেমনি চ ছ জ ঝ যখন আমরা উচ্চারণ করছি তখন জিহ্বার অগ্রভাগ তালুতে স্পর্শ করছে এবং মুখবিবরের যে তালু অংশটা, অর্থাৎ আগের দিন আমরা মোটামুটি একটা রাফলি যদি দেখাই তাহলে এই অংশটা হচ্ছে তালু। জিভের অগ্রভাগ স্পর্শ করছে, তারপর কিছুটা ফাঁক হচ্ছে, সেই ফাঁকা অংশ দিয়ে শ্বাসবায়ু বেরিয়ে আসছে, তখনই কিন্তু চ ছ জ ঝ উচ্চারিত হচ্ছে। সেজন্য ওই চ ছ জ ঝ একে আমরা বলছি তালব্য ধ্বনি। আবার ট ঠ ড ঢ মূর্ধন্য বা মূর্ধন্য, এই জায়গাতে জিহ্বার অগ্রভাগ স্পর্শ করছে, একে বলছি আমরা মূর্ধা। এখানে এটা বলেছিলাম তালু। যেহেতু মূর্ধাতে স্পর্শ করে উচ্চারিত হচ্ছে, জিহ্বার অগ্রভাগ মূর্ধা, সেজন্য ট ঠ ড ঢ মূর্ধা ন, এই ধ্বনিগুলোকে বলছি আমরা মূর্ধন্য ধ্বনি। আবার ত থ দ ধ ন, এইটা এই দাঁতের গোড়ায় গিয়ে উচ্চারিত হচ্ছে, জিহ্বার অগ্রভাগ স্পর্শ করছে দাঁতের গোড়া বা দন্তে স্পর্শ করছে, সেজন্য একে বলছি আমরা দন্ত ধ্বনি। ঠিক তেমনি প ফ ব ভ ম যখন উচ্চারণ করছি তখন আমরা বুঝতেই পাচ্ছি যে আমাদের অধর এবং ওষ্ঠ দুটো ঠোঁট এরা পরস্পর স্পর্শ করছে, তারপর হচ্ছে শ্বাসবায়ু বেরোচ্ছে, তারপর এই ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে প ফ ব ভ ম। সেজন্য এই ধ্বনিগুলোকে আমরা বলবো ওষ্ঠ ধ্বনি। তাহলে এই যে ক থেকে ম পর্যন্ত আমরা বলেছিলাম স্পর্শ বর্ণ বা স্পর্শ ধ্বনি, স্পর্শ ব্যঞ্জন, তো তাদের আমরা দেখলাম উচ্চারণ স্থান অনুযায়ী আমরা এটাকে পাঁচটা ভাগে ভাগ করেছি। কণ্ঠধ্বনি ক খ গ ঘ উয়া, চ ছ জ ঝ ইউ, ট ঠ তালব্য ধ্বনি হচ্ছে চ ছ জ ঝ ইউ, মূর্ধন্য ধ্বনি হচ্ছে ট ঠ ড ঢ মূর্ধন্য, দন্ত ধ্বনি হচ্ছে ত থ দ ধ ন, ওষ্ঠ ধ্বনি হচ্ছে প ফ ব ভ ম। এছাড়াও আমরা এই ধ্বনিগুলোকে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী কয়েকটা ভাগে ভাগ করতে পারি। এটা তো গেল উচ্চারণের স্থান অনুযায়ী। এবার এদের উচ্চারণের প্রকৃতি অনুযায়ী আমরা এই ব্যঞ্জন ধ্বনিগুলোকে ভাগ করতে পারি। এটা আমরা ভাগ করেছি উচ্চারণের স্থান অনুযায়ী। এইবারে এই যে আমরা সাজিয়েছি ব্যঞ্জন বর্ণগুলোকে, এইগুলোর এক একটা হচ্ছে বর্গ। যেমন এটা প্রথম ধ্বনি যেহেতু ক, এটাকে আমরা বলবো ক বর্গ, এগুলো আমরা সবাই জানি। এটা হচ্ছে চ বর্গ, এটা ট বর্গ, এটা ত বর্গ, এটা প বর্গ। এই প্রত্যেকটা বর্গে পাঁচটা করে ধ্বনি আছে, 1 2 3 4 5। এদের উচ্চারণের প্রকৃতি অনুযায়ী আমরা এই ক থেকে ম পর্যন্ত এই ধ্বনিগুলোকে ভাগ করতে পারি এরকম।
অঘোষ আর সঘোষ বা ঘোষ ধ্বনি। অঘোষ আর সঘোষ বা ঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি কাকে বলবো? ঘোষ কথাটার অর্থ হচ্ছে নাদ বা গাম্ভীর্য। অঘোষ যে ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের স্বরতন্ত্রীর কম্পনজাত ঘোষ বা নাদ মিশে থাকে না। অর্থাৎ আমরা যে ধ্বনিগুলো উচ্চারণ করছি, এই উচ্চারণ কিভাবে হচ্ছে না, আমাদের এই যে স্বরতন্ত্রী আছে, স্বরতন্ত্রী কম্পিত হচ্ছে, শ্বাসবায়ু বেরিয়ে আসছে, তারপর কিন্তু ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে। তো সেক্ষেত্রে স্বরতন্ত্রীর কম্পনজাত ঘোষ বা নাদ যে ধ্বনিগুলোতে মিশে থাকে না, সেগুলোকে বলবো আমরা অঘোষ ধ্বনি। সেগুলো কোনগুলো না, বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি। তাহলে বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রীর কম্পনজাত ঘোষ বা নাদ মিশে থাকে না বলে একে আমরা বলছি, এই ধ্বনিগুলোকে বলছি অঘোষ ধ্বনি। যেমন ক, খ বা চ, ছ ইত্যাদি। তেমনি সঘোষ বা ঘোষ ধ্বনি কাকে বলবো না, ওই স্বরতন্ত্রীর কম্পনজাত ঘোষ বা নাদ মিশে থাকে যে ধ্বনিগুলো, সেই ধ্বনিগুলোকে আমরা বলছি সঘোষ। সেক্ষেত্রে বর্গের তৃতীয় এবং চতুর্থ ধ্বনিগুলোকে আমরা বলবো সঘোষ ধ্বনি। যেমন গ, ঘ বা জ, ঝ। অনেক ক্ষেত্রে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধ্বনিকেও বলে। আমরা পঞ্চম ধ্বনিটাকে আলাদা একটা ভাগে রাখবো বলে বর্গের তৃতীয় এবং চতুর্থ ধ্বনিকেই বলছি সঘোষ ধ্বনি। তো পঞ্চম ধ্বনিকে কি বলবো না, যেহেতু এই পঞ্চম ধ্বনিগুলো, বর্গের পঞ্চম ধ্বনিগুলো উচ্চারণের সময় শ্বাসবায়ু শুধুমাত্র আমাদের কণ্ঠ বা মুখ গহ্বর থেকে বেরোচ্ছে তা নয়, আমাদের নাসাপথেও শ্বাসবায়ু বেরিয়ে আসছে। এই নাসাপথে বেরিয়ে আসার জন্য এই ধ্বনিগুলো উচ্চারণের সময় উচ্চারণ অনেকটা সানুনাসিক হয়। সেজন্য বর্গের পঞ্চম ধ্বনিকে বলবো আমরা নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি বর্গের পঞ্চম ধ্বনি। যেমন উয়া, ইয়, মূর্ধন্য, দন্তন্য এবং ম। এছাড়াও আমরা এই বর্গের যে ধ্বনিগুলো আছে সেগুলোকে আরো কয়েকটা দিক থেকে দেখতে পারি। যেমন অল্প প্রাণ, এটা তো গেল একটা দিক। এছাড়াও আমরা অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ আর মহাপ্রাণ ধ্বনি। অল্প প্রাণ ধ্বনি কাকে বলবো? প্রাণ কথাটার অর্থ হচ্ছে শ্বাসবায়ু। অর্থাৎ যে ধ্বনিগুলো উচ্চারণের সময় অপেক্ষাকৃত কম শ্বাসবায়ু লাগে সেগুলোকে আমরা বলছি অল্প প্রাণ ধ্বনি। বর্গের এক্ষেত্রে বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনি হচ্ছে অল্প প্রাণ। প্রথম এবং তৃতীয় কোনগুলো না, ক এবং গ। তাহলে বর্গের প্রথম তৃতীয় হচ্ছে ক, গ। তেমনি চ, জ, ট, ড ইত্যাদি। তেমনি মহাপ্রাণ ধ্বনি কোনগুলো? মহাপ্রাণ হচ্ছে বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি। মহাপ্রাণ কেন না, এইগুলো উচ্চারণের সময় আমাদের শ্বাসবায়ু অপেক্ষাকৃত বেশি লাগে, সেজন্য একে বলছি আমরা মহাপ্রাণ ধ্বনি। বর্গের দ্বিতীয় চতুর্থ মানে খ, ঘ, ছ, ঝ, এইগুলোকে বলছি আমরা মহাপ্রাণ ধ্বনি। একটা কথা এখানে বলে রাখি, অঘোষ এবং সঘোষ এই ধ্বনিগুলির মধ্যে পার্থক্যের জায়গাটা কি না, এই অঘোষ ধ্বনির সঙ্গে হ যোগ হলেই সঘোষ হয়। অনেক সময় এমসিকিউ আসতেই পারে কোন ধ্বনি যুক্ত হয়ে অঘোষ ধ্বনির সঙ্গে সেটা সঘোষ ধ্বনিতে
পরিণত হয়, সেক্ষেত্রে একটা হ যোগ হয়। যেমন এই যে গ, ঘ, ক, খ, গ, ঘ, একটা হ ধ্বনি যেন যুক্ত হচ্ছে। তো এই হচ্ছে আমাদের উচ্চারণের প্রকৃতি অনুযায়ী এবং উচ্চারণের স্থান অনুযায়ী আমরা স্পর্শ ব্যঞ্জনকে, অর্থাৎ ক থেকে ম পর্যন্ত এই ধ্বনিগুলোকে একটু আলাদা করে দেখলাম। এছাড়াও আমরা এই ব্যঞ্জন ধ্বনিকে আরো কয়েকটা দিক থেকে দেখতে পারি বা কয়েকটা নাম দিতে পারি এই ব্যঞ্জন ধ্বনিগুলোর। কিরকম না, এই ক থেকে ম পর্যন্ত এই ধ্বনিগুলো বলুন স্পর্শ ব্যঞ্জন। এরপর আমরা দেখছি যে তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ, এই ব্যঞ্জনগুলো, এই ব্যঞ্জনগুলোকে বলবো আমরা উষ্ম ব্যঞ্জন। উষ্ম কথার অর্থ কি? উষ্ম কথার অর্থ হচ্ছে শ্বাসবায়ু, অর্থাৎ এই ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের যতক্ষণ শ্বাসবায়ু টেনে রাখা যাবে ততক্ষণ এই ধ্বনিগুলোকে উচ্চারণ করতে পারবো। তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ, এগুলোকে কি বলছি আমি? উষ্ম ব্যঞ্জন। তাহলে এর মধ্যে আবার হ ধ্বনি হচ্ছে কণ্ঠনালীয় ধ্বনি। এদের একটা করে নাম আছে, এই নামগুলোর পিছনেও যুক্তি আছে। হ কণ্ঠনালীয় ধ্বনি কেন না, এই হ ধ্বনি যখন আমরা উচ্চারণ করছি তখন কণ্ঠ থেকে শ্বাসবায়ু বেরিয়ে আসছে এবং গোটা মুখ গহ্বরটা একটা নালীর আকার ধারণ করছে, সেজন্য একে আমরা বলছি কণ্ঠনালীয় ব্যঞ্জন। বেশ, আমরা বললাম যে উষ্ম ব্যঞ্জন তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ, কারণ শ্বাসবায়ু যতক্ষণ টেনে রাখতে পারবো আমরা এই ধ্বনিগুলো উচ্চারণ করতে পারবো। হ কে বলছি কণ্ঠনালীয় ধ্বনি। এবার দেখা যাক অন্তস্থ জ, র, ল, ব, এই ব্যঞ্জনগুলো এর অবস্থান কিরকম না, স্পর্শ ব্যঞ্জন আর তারপরে হচ্ছে উষ্ম ব্যঞ্জন। এই স্পর্শ ব্যঞ্জন এবং উষ্ম ব্যঞ্জনের মাঝে অবস্থান করছে বলে এই ব্যঞ্জনগুলোকে আমরা বলছি অন্তস্থ ব্যঞ্জন। অন্তস্থ, অন্তস্থ কথার অর্থ হচ্ছে মধ্য, অন্তে স্থিত, মাঝে অবস্থান করছে। কার মাঝে না, স্পর্শ ব্যঞ্জন এবং উষ্ম ব্যঞ্জনের মাঝে অবস্থান করছে বলে এই অন্তস্থ জ, র, ল, ব একে আমরা বলছি অন্তস্থ ব্যঞ্জন। আমরা বলার সময়ও তো বলি অন্তস্থ জ, র, ল, ব, এই বটা কিন্তু অন্তস্থ ব। এই বয়ের উচ্চারণ আমাদের বাংলাতে নেই, বাংলা শব্দে আমরা এটাকে উচ্চারণ করি না। হিন্দিতে বা সংস্কৃতের উচ্চারণ কিন্তু আছে। আমরা বর্গীয় বয়ের উচ্চারণ করি, এটা আমরা সকলেই জানি। কেবল বানানের ক্ষেত্রে অন্য ব্যঞ্জন ধ্বনির সঙ্গে তার নিচে ঝুলন্ত অবস্থায় এই অন্তস্থ বটা থাকে। যাই হোক, এরপর আমরা দেখছি ডয় শূন্য র, ঢয় শূন্য র। এই দুটো র কে বলছি আমরা তাড়িত ধ্বনি বা তাড়নজাত ধ্বনি। তাড়িত ধ্বনি কেন না, তাড়ন শব্দটার অর্থ হচ্ছে আঘাত করা। তাড়ন কথাটার অর্থ হচ্ছে আঘাত করা। জিভের অগ্রভাগ দাঁতের গোড়ায় গিয়ে আঘাত করছে। এই ধ্বনি যখন উচ্চারণ হচ্ছে ডয় শূন্য র এবং ঢয় শূন্য র, এই দুটো ধ্বনি যখন আমরা উচ্চারণ করছি তখন জিভের অগ্রভাগ দাঁতের গোড়ায় গিয়ে আঘাত করে উচ্চারিত হচ্ছে বলে একে আমরা বলছি তাড়িত ধ্বনি। এর মধ্যে ডয় শূন্য রটা হচ্ছে তাড়িত অল্পপ্রাণ ধ্বনি আর ঢয় শূন্য র হচ্ছে তাড়িত মহাপ্রাণ ধ্বনি। এগুলো একটু মনে রাখতে হবে, তাড়িত অল্পপ্রাণ এবং তাড়িত মহাপ্রাণ, কারণ এগুলো থেকেই এমসিকিউ আসতেই পারে।
এছাড়াও আমরা এই যে র ধ্বনিটা যখন উচ্চারণ করছি তখন আমাদের জিভের অগ্রভাগ টিরটির টিরটির করে কাঁপে। র, এই না কম্পনটা হলে র কিন্তু উচ্চারণ হবে না। সেজন্য এই র কে আমরা বলি রণিত ধ্বনি বা কম্পিত ধ্বনি। রণিত ধ্বনি বা কম্পিত ধ্বনি। আচ্ছা, এই ল ধ্বনিটাকে বলবো পার্শ্বিক ধ্বনি। কেন পার্শ্বিক ধ্বনি বলবো না, ল যখন আমরা উচ্চারণ করছি তখন জিহ্বার অগ্রভাগ তালুতে গিয়ে একটু বেঁকে তালুতে গিয়ে স্পর্শ করছে। আমরা যখন উচ্চারণ করি আমরা একটু খেয়াল করলে সেটা বুঝতে পারবো। ল ঠিক দন্তের গোড়ায় বা দন্তমূল, এই দন্তমূলের কাছাকাছি এবং তালুর নিচে এই জায়গাটায় অবস্থান করছে। লকে দন্তমূলীয় ধ্বনিও বলা হয়। যাই হোক, তার অবস্থান অনুযায়ী তো জিভের দুটো পাশ তখন কি হয়ে যাচ্ছে, ফাঁকা। শ্বাসবায়ু ওই দুই ফাঁকা অংশের দিয়ে বেরিয়ে যাচ্ছে বলে আমরা এই লকে পার্শ্বিক ধ্বনি বলি। এছাড়াও এই অনুস্বার এবং বিসর্গ এই দুটো ধ্বনিকে বলবো আমরা অযোগবাহ ধ্বনি। অযোগবাহ ধ্বনি, অনুস্বার এবং বিসর্গ। কেন অযোগবাহ ধ্বনি বলবো না, এই অনুস্বার এবং বিসর্গ এই ধ্বনিগুলোর সরাসরি কোনো সংযোগ না স্বরধ্বনির সঙ্গে না ব্যঞ্জন ধ্বনির সঙ্গে আছে। তাহলে এদের ব্যবহার কিন্তু অন্য ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে এরা শব্দ গঠন করতে পারে। এরা নিজেরা কোনো শব্দ গঠন করতে পারে না, কিন্তু অন্য স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে এরা কিন্তু শব্দ তৈরি করতে পারে। অর্থাৎ নিজেদের না স্বরধ্বনি না ব্যঞ্জন ধ্বনির সঙ্গে এরা সরাসরি যুক্ত, কিন্তু এরা প্রয়োগ নির্বাহ করে, অর্থাৎ এরা শব্দ তৈরিতে ব্যবহৃত হয়। সেজন্য অযোগ মানে কোনো সংযোগ নেই, কিন্তু বাহ অর্থাৎ প্রয়োগ নির্বাহ করে, সেজন্য এদের নাম হয়েছে অযোগবাহ ধ্বনি। এই হচ্ছে আমাদের ব্যঞ্জন ধ্বনির আলোচনা। তাহলে ব্যঞ্জন ধ্বনি আমরা কি কি আলোচনা করলাম আজকে, আমি পুরো ব্যাপারটা একটু সংক্ষিপ্ত আকারে বলি। না, প্রথমে বলেছি ব্যঞ্জন ধ্বনি কাকে বলে না, যে ধ্বনিগুলো উচ্চারণের সময় শ্বাসবায়ু বাকযন্ত্রের কোনো না কোনো স্থান স্পর্শ করে উচ্চারিত হয় বা বাধাপ্রাপ্ত হয়। শ্বাসবায়ু বাকযন্ত্রের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হয়, সেই ধ্বনিগুলোকে বলছি আমরা ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন বর্ণের সংখ্যা আছে 40টা, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। কিন্তু সব বর্ণগুলোর উচ্চারণের যে ধ্বনিরূপ, তার মধ্যে কিছু কিছু একই ধ্বনির একাধিক বর্ণরূপ যেহেতু আছে, তো সেই বর্ণগুলোকে আমরা বাদ দিয়েছি। সেজন্য আমাদের ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কটা? ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হচ্ছে 30টা। আর এই ব্যঞ্জন ধ্বনিকে আমরা উচ্চারণ স্থান অনুযায়ী এবং তাদের উচ্চারণের প্রকৃতি অনুযায়ী কয়েকটা ভাগে ভাগ করেছি। উচ্চারণের স্থান অনুযায়ী ক থেকে ম পর্যন্ত স্পর্শ ব্যঞ্জন। স্পর্শ ব্যঞ্জন হচ্ছে যেগুলো আমাদের বাকযন্ত্রের কোথাও না কোথাও স্পর্শ হয়ে উচ্চারিত হয়, সেগুলোকে আবার আমরা বলেছি কণ্ঠ ব্যঞ্জন। ক বর্গের ধ্বনিগুলোকে বলেছি কণ্ঠ ব্যঞ্জন। চ বর্গের ধ্বনিগুলোকে বলেছি তালব্য। ট বর্গের ধ্বনিগুলোকে বলেছি আমরা মূর্ধন্য ধ্বনি। ত বর্গের ধ্বনিগুলোকে বলেছি দন্ত ধ্বনি। প বর্গের ধ্বনিগুলোকে বলেছি ওষ্ঠ ধ্বনি। এছাড়াও বলেছি আমরা উষ্ম ব্যঞ্জন, তারপরে বলেছি আমরা কণ্ঠনালীয় ধ্বনি, অন্তস্থ ধ্বনি, তাড়িত ধ্বনি, রণিত ধ্বনি, পার্শ্বিক ধ্বনি এবং অযোগবাহ ধ্বনি। এছাড়াও বলেছি আমরা ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, আর বলেছি অল্প প্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি। মোটামুটি এইগুলোই আমাদের আলোচনার মধ্যে থাকে ব্যঞ্জন ধ্বনি আলোচনার ক্ষেত্রে। এগুলোকে আমরা ঠিকভাবে অনুশীলনের মধ্যে দিয়ে আয়ত্ত করে নেব আর নিজেরা প্র্যাকটিস করব, বা এগুলো একটু মনে রাখতে হবে যে কোন ধ্বনিগুলোকে কি নামে ডাকা হচ্ছে। এইগুলো থেকেই নানান রকম ভাবে শর্ট কোশ্চেন বা এমসিকিউ ঘুরিয়ে ফিরিয়ে নানান ভাবে আসতে পারে। হ্যাঁ, তো সেগুলো নিয়ে না হয় আমরা কোনো একটা ক্লাস আলাদা করে আলোচনা করব।
যেমন অল্পপ্রাণ বর্গের প্রথম এবং তৃতীয়, মহাপ্রাণ বর্গের দ্বিতীয় এবং চতুর্থ। আবার ওইদিকে অঘোষ বর্গের প্রথম এবং দ্বিতীয়, ঘোষ বর্গের তৃতীয় এবং চতুর্থ ধ্বনি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অঘোষ এবং মহাপ্রাণ কোন ধ্বনি, এরকম একটা প্রশ্ন আসতে পারে। অঘোষ কিন্তু মহাপ্রাণ, তাহলে বর্গের দ্বিতীয় ধ্বনি। এরকম ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে প্রশ্ন আসতে পারে। আপনারা এগুলো নিয়ে একটু ধীর স্থির ভাবে বসে যখন চর্চা করবেন, আশা করি আপনাদের নিজেদের মধ্যেও এইগুলো প্রশ্নগুলো জাগবে এবং আপনারা নিজেরাই অনেকটা তৈরি হয়ে যেতে পারবেন। সকলকে ধন্যবাদ। আবার আমরা আসবো পরবর্তী ক্লাস নিয়ে।